আজকে রাতেই শুরু হচ্ছে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে রাত 1টায় বাংলাদেশ সময়ে ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হচ্ছে। যাদের দুই দলকে বলা হচ্ছিল শিরোপার প্রত্যাশী, সামহাও সেমিফাইনালে তাদের দেখা হয়ে যাচ্ছে, সুতরাং যে কোনো একটা দল বাদ পড়ে যাবে। তবে তার পরের রাতে ঠিক একই রকম সময়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সেই ঐতিহাসিক ম্যাচ আমরা দেখব। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর এতগুলো দারুণ ম্যাচ এখনো বাকি রয়েছে যে 100 ম্যাচ পেরিয়ে যাওয়ার পরও মনে হচ্ছে শেষ হওয়ার জন্য আমরা অপেক্ষায় নেই। আমরা চাইছি আরও কিছুটা এক্সটেনশন হোক। ওয়ার্ল্ডের টপ 4টা টিম তারা এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে রয়েছে। কোন দল বাদ পড়ে যাবে, কারা পাবে শিরোপা, সেই প্রশ্নের জবাব সময় বলে দেবে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ের আজকের এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আহমেদ বিন পারভেজ। এবং সেমিফাইনালের ঠিক প্রাককালে এরকম একটা ইম্পর্ট্যান্ট সময় এমন একজন অতিথিকে সাথে পেয়েছি যিনি আসলে আমি বলবো যে আমার জানা মতে অন্তত বাংলাদেশের স্পোর্টস ফ্র্যাটার্নিটিতে তার থেকে নলেজেবল পার্সন খুবই কম দেখেছি, খুব কম পেয়েছি, খুব কম কথা বলার সুযোগ পেয়েছি। এম কায়সার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং বেটার লেট দ্যান নেভার, ব্যাপারটা বোধহয় এরকমই, কারণ এই অনুষ্ঠানটা আসলে ডেইলি শুরু হয়েছিল, গত মাস থেকেই শুরু হয়েছে, বাট ফাইনালি আপনাকে যে হট সিটে পেয়েছি সেটা আমার জন্য আসলে একটা প্রিভিলেজ। এরকম একটা সময় এসে ওয়ার্ল্ড কাপটার মধ্যে আসলে এখন কিন্তু বর্তমান হিস্ট্রি সব কিছু মিলে একটা দারুণ কনগ্লোমারেশন হচ্ছে। স্পেশালি আমি পার্সোনালি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা তারা যে একে অপরকে ফেস করছে এরকম একটা মঞ্চে, সেটাই নিয়ে বিশেষ এক্সাইটেড। ফ্রান্স স্পেন অবভিয়াসলি দারুণ একটা ম্যাচ হবে। তো আমরা সেমিফাইনালে ওঠাই 4টা দলের ব্যাপারেই আপনার কাছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট জানতে চাই। আপনি তো এই পুরো ওয়ার্ল্ড কাপের আগে থেকেই অনেক ধরনের আলোচনা করেছেন, অনেক আলোচনা সভায় গিয়েছেন, সেখানে আপনার মতামত জানিয়েছেন। প্রি ওয়ার্ল্ড কাপ সময়টাতে কি এই 4টা দলকে আপনি দেখছিলেন যে যারা হট ফেভারিটস হবে সেমিফাইনালে আসার জন্য? ধন্যবাদ পারভেজ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি আজকে যেখানে বসে কথা বলছি এই জায়গাটা আমার খুব পরিচিত এবং এটা আমার খুব আবেগের জায়গা। আমি এখানে একসময় কাজ করতাম রাইজিং বিডিতে, এবং যে স্টুডিওতে বসে কাজ করছি সেই স্টুডিওটা যখন তৈরি হচ্ছিল, এখানে যখন আপনার ওই হাতুড়ি বাটাল দিয়ে তৈরি হচ্ছিল, ঠিক তখন থেকে কিন্তু এটার সঙ্গে আমার পরিচিতিটা রয়েছে। এই কারণে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি এখানে এসে। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, আপনি যে 4টা দল এই বিশ্বকাপে এখন পর্যন্ত সেমিফাইনালে উঠেছে তারা কিন্তু ডিজার্ভিং দিস প্লেস, কারণ তারা খেলেছে এমন ফুটবল এখন পর্যন্ত যে আপনি দেখবেন যে হঠাৎ করে বলতে পারবেন না যে তারা কিন্তু হঠাৎ করে চলে এসেছে বা ভাগ্যের চোটে চলে এসেছে। হ্যাঁ, দে গট লাক, কোনো সন্দেহ নেই যে তারা এখন পর্যন্ত অনেকে লাকের সহায়তা পেয়েছে, কিন্তু সেই সঙ্গে পারফরমেন্সটাও দেখিয়েছে। সো আপনি যখনই একটা বিশ্বকাপের মতো একটা বড় আসরে জিততে চাইবেন বা আপনার ট্রফি নিতে চাইবেন, তখন সেখানে দুটো বিষয় আপনার সামনে কিন্তু মাস্ট থাকবে। নাম্বার 1 পারফরমেন্স, নাম্বার 2 এ লিটল বিট লাক। এই দুটো জিনিসকে যদি আপনি সামনে নিয়ে বাড়তে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে সাফল্যটা আপনার সামনে চলে আসছে। কিন্তু শুধুমাত্র যদি আপনি কোনো একটার উপর নির্ভর করেন তাহলে দেখবেন যে হয়তো পারবেন না সেরকমভাবে। সো এখন পর্যন্ত ভেরি আইরনি যে খুবই ইউনিক একটা ঘটনা ঘটেছে এবারের বিশ্বকাপে, যে যারা এখন পর্যন্ত 1, 2, 3, 4 র্যাঙ্কিংয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে, তারাই কিন্তু এখন শেষ পর্যন্ত টিকে রয়েছে। দ্যাট মিনস তাদের যে র্যাঙ্কিংটা ছিল সেই র্যাঙ্কিংটা তারা কিন্তু প্রমাণ করতে পেরেছে। সো সবকিছু মিলে আমরা আশা করছি যে বিশ্বকাপের এতগুলো ম্যাচ হয়েছে, বেশ কিছু মানে অনন্য একটা ম্যাচ দেখেছি, খুব উপভোগ্য ম্যাচ আমরা দেখেছি। খুবই বিনিদ্র রজনী কেটেছে। যে সময়টা খেলা হয়েছে সেই সময়টা ঘুমের সময়, গভীর ঘুমের সময়, সেই গভীর ঘুম কাটিয়ে না ঘুমিয়ে আমরা কিন্তু খেলাটা দেখেছি, উপভোগ করেছি। অনেকগুলো খেলা দুর্দান্ত উপভোগ হয়েছে, মনে হয়েছে যে রাত জাগাটা বোধহয় সার্থক হয়েছে। বিশ্বকাপ 4 বছর পর পর আসে, এই আনন্দটুকু আমরা যারা ফুটবল প্রেমী বা আমরা যারা স্পোর্টস প্রেমী তারা এটা পুরোপুরি কিন্তু নিংড়ে নিতে চাই। শেষ হয়ে যাচ্ছে, একটু কষ্ট তো অবশ্যই লাগবে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপটা আমাদেরকে খুবই চমৎকার কিছু উপভোগ্য ফুটবল দিয়েছে এবং ফুটবল আনন্দ দিয়েছে। আর যে 4টা দলের কথা আপনি বললেন সেখানে আপনি দেখুন আর্জেন্টিনা এই বিশ্বকাপে এসেছে কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য না, দে অলরেডি চ্যাম্পিয়ন। তারা কিন্তু শিরোপাটা অক্ষুণ্ণ রাখার জন্য এসেছে, ডিফেন্ড করার জন্য এসেছে। এবং দ্য ওয়ে দে প্লেড, তারা অনেকে হয়তো অনেক ধরনের কথা বলছেন যে আমি 4টা দলকেই বর্ণনা করছি সেরকমভাবে। প্রথমে আর্জেন্টিনাতে যেটা তাদেরকে বলা হচ্ছে যে তারা খুব সহজ প্রতিপক্ষ পেয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যে বোধহয় তারা ঢাকা লিগের রহমতগঞ্জ ইস্টার্নের সাথে খেলছে, মহামেডান বা আবনির হয়ে। বাট আমার কাছে সেই জিনিসটা আমি মোটেও সেটা মনে করি না, কারণ আপনি যখনই বিশ্বকাপে খেলতে আসবেন সেখানে ছোট দল বলে কোনো কিছু নেই। এখানে আপনাকে বলতে হবে যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা এবং পিছিয়ে থাকা দল, কারণ তারা ডিজার্ভ করে দেখেই কিন্তু আপনার বিশ্বকাপের 48টি দল হিসেবে তারা একটি দল হিসেবে খেলতে এসেছে। এবং আমার এই যুক্তির পক্ষে একটা জিনিস আমি শুধু দাঁড় করাবো, আপনি দেখবেন যে দলগুলোর বা যে দেশগুলোর নামও আমরা জানতাম না বিশ্বকাপের আগে, তারা কিন্তু নিজেদেরকে এখানে প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, তারা হয়তো একেবারে সামনের দিকে আসতে পারেনি, কিন্তু যে কয়েকটা ম্যাচ খেলেছে বড় দলগুলোর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে, তাদের সঙ্গে কিন্তু তারা বেশ পাল্লা দিয়ে লড়েছে। কেপ ভার্দে, কুরাসা,
দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কঙ্গো এক্সেলেন্ট ফুটবল খেলেছে। সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই যে অনেকে বলেন যে আর্জেন্টিনা শুরুটা খুবই দুর্বল কয়েকটা দলের বিরুদ্ধে খেলেছে, ইভেন আপনার রাউন্ড অফ 32-তে তারা যার মুখোমুখি হয়েছিল এই দলগুলোর আর্জেন্টিনার জন্য খুব সহজ হয়েছে। আমি কখনোই মনে করি না যে বিশ্বকাপে কোনো দল কোনো ম্যাচ সহজ হয়, আপনাকে প্রত্যেকটা ম্যাচে জিতে তারপরে কিন্তু আসতে হয়। সো আর্জেন্টিনা এই ম্যাচগুলোতে যে অভিজ্ঞতাটা পেয়েছে সেটি হলো যে আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত দেখবেন আপনি টাই ব্রেকারে ম্যাচ যাওয়া ছাড়া বাদবাকি সব অভিজ্ঞতা আর্জেন্টিনার হয়ে গিয়েছে। এই দলগুলোর বিরুদ্ধে খেলতে নেমেই আর্জেন্টিনা কিন্তু আগে গোল কনসিড করেছে, তারপর ম্যাচে সমতা এনেছে, তারপর ম্যাচে আবার জিতেছেও। আবার একই ধরনের আপনি মিশরের সঙ্গে তারা যেটা করেছে 2-0 গোলে পিছিয়ে থেকে শেষের 13 মিনিটে 3-0 গোলে তারা ম্যাচটা জিতেছে। পরের ম্যাচটাতেও তাই, কোয়ার্টার ফাইনালে তারা দেখুন এক্সটেন্ডেড টাইমে ম্যাচটা যখন চলে গিয়েছে সেখানেও তারা আপনার 8 মিনিট খেলা বাকি থাকার আগে ম্যাচটা জিতে নিয়েছে। তো সব অভিজ্ঞতা কিন্তু আর্জেন্টিনার হয়ে গিয়েছে যে আগে গোল করেও ম্যাচ জিতেছে, গোল কনসিড করেও ম্যাচ জিতেছে, আপনি এক্সট্রা টাইমে গিয়েও ম্যাচ জিতেছে, এবং মেসি হ্যাটট্রিকও করেছেন, পেনাল্টি মিসও করেছেন, পেনাল্টি থেকে গোলও হয়েছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্সের যে প্যাকেজটা সেটা আর্জেন্টিনা অন্তত সেমিফাইনালের আগ পর্যন্ত পেয়ে গিয়েছে। একটাই শুধু বাকি, সেটা হলো যে আপনার টাই ব্রেকারে গড়ানো ম্যাচে আর্জেন্টিনা জিতে কিনা। সেই অভিজ্ঞতা খুব সম্ভবত তাদের হয়ে যাবে যদি আপনি এই সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে হয়। তবে আমি আশা করছি যে টাই ব্রেকার পর্যন্ত না গড়াক, এটা ওপেন ফিল্ডে গোল হলে তখন দেখবেন যে খেলার আনন্দটুকু আরো একটু বেশি উচ্ছ্বাস নিয়ে উপভোগ করা যায়। আর টাই ব্রেকার ইটস ওয়ান কাইন্ড অফ আপনার লটারির মতো। আর আর্জেন্টিনা প্রসঙ্গে অনেক আমার মনে হয় যে শুধু আর্জেন্টিনাকে নিয়ে কথা বললে আপনার এরকম দুটো অনুষ্ঠান লাগবে। হ্যাঁ, তো শেষ করছি যে শুধু একটা জিনিস দিয়ে, যে আর্জেন্টিনা খেলছে কিন্তু পুরো টিমটার মাস্টার মাইন্ড হিসাবে রয়েছেন আপনার স্কালোনি, এবং স্কালোনি যে প্ল্যানটা সাজিয়েছেন গতবারের মতো এবারও পুরো প্ল্যানের আপনার মূল নির্ণায়ক হলেন মেসি। এবং তার চেয়েও বড় বিষয় হলো যে আর্জেন্টিনার বাদবাকি খেলোয়াড় যারা রয়েছেন তারাও কিন্তু খেলছেন মেসির জন্য। নইলে দেখুন আপনি একটা গোল করার পর সবার আগে ছুটে যান কিন্তু মেসির দিকে। আলভারেজ যে আপনার ম্যাচ উইনিং যেটা গোলটা করেছেন, তারপরে লাউতারো মার্তিনেজ একটা গোল করেছিলেন, কিন্তু আলভারেজ যে গোলটা করেছেন সেই গোলের পর আমি তার ইন্টারভিউ পড়ছিলাম, তিনি বলছিলেন যে আমি ছুটছিলাম কোথায় লিও, তাকে একটু হাক করবো, তাকে একটু জড়ায় ধরবো। দ্যাট মিনস দে প্লে ফর মেসি, যে মেসির জন্যই তারা খেলছেন। আর কেন খেলবেন না? আপনি প্রথম 5টা ম্যাচে তিনি কিন্তু ম্যাচ উইনার, 5টা ম্যাচে তিনি গোল করেছেন, তিনি প্রত্যেকটা ম্যাচে গোল যেটাতে না করছেন সেটাতে অ্যাসিস্ট করছেন। সর্বশেষ যে ম্যাচটায় তিনি গোল করতে পারেননি কিন্তু সেই অ্যাসিস্ট তিনি করেছেন। সো দলের জন্য একজন খেলোয়াড় যখন এরকম ভাবে মরিয়া হয়ে থাকবে, তখন বাকি যে 10 জন যারা মাঠে থাকে তারাও এক ধরনের বাড়তি তাগিদ পায়, ইয়েস উই ক্যান ডু, আমরা তার জন্য অন্তত একটা কিছু করে দেখাই। আমাদের 10 জনের জন্য একজন যখন এরকম ভাবে পাগলের মতো খেলছে বা নিজেকে উজাড় করে দিচ্ছে, তো আমাদের সুযোগটা যখন আসবে তো তাকে আমরা কিছু একটা উপহার দিই। এই যে এই বন্ডিংটা আপনি আর্জেন্টিনা ছাড়া এই পুরো আমি যতগুলো 48টা দল রয়েছে সেই 48টা দলের মধ্যে দেখতে পাইনি। জাস্ট আমার যুক্তির পক্ষে আরেকটা কাউন্টার যুক্তি দেই, সেটা হলো যে আপনি দেখবেন যে পর্তুগাল বিউটিফুল টিম, আপনি তাদেরকে বলা হয়েছিল যে তাদের মিডফিল্ডটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু দেখবেন যে আপনি বন্ডিংটা ছিল না। ঠিক একই রকম ভাবে নরওয়ে আগের ম্যাচে ব্রাজিলের সাথে কি দুর্দান্ত খেলা খেলেছে, বিউটিফুল গেম খেলেছেন আপনার আর্লিং হালান্ড, কিন্তু পরের ম্যাচে দেখুন তিনি বল সাপ্লাই পাননি বা বল পাননি, যেটা নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে যে কেন তাকে পাসটা দেয়নি, দিলেই কিন্তু গোল হয়ে যেত। আমি দেখছিলাম যে স্কটল্যান্ড আজকে উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন একটা ইনস্টাগ্রামে যে কেন তিনি পাস দিতে পারেননি, কোন সময়টা তিনি মনে করেছিলেন, ব্লা 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 অনেক দিচ্ছেন, কিন্তু সেখানে দেখলাম যে কেউ তার কথা কিন্তু শুনছে না, একটু এক্সকিউজ মনে হয়েছে। ওই জায়গাটায় আপনি এক্সকিউজ করার কোনো কিছু নাই, ওখানে আপনি ফাস্ট পাসিং দিবেন, আপনাকে কুইক রেসপন্স দেখাতে হবে, কুইক সিদ্ধান্ত নিতে হবে, সেই কুইকনেসটা তিনি করতে পারেননি। আর এই ধরনের বিষয় হয় কি যে দেখবেন যে আপনি অনেকে হিরো হতে চান, কিন্তু আপনি হিরো হতে গিয়ে দলকে জিরো করে তো লাভ নেই। আপনি গোলকে দিচ্ছে, ইট ডাজ নট ম্যাটার, আপনার দল জিতছে কিনা সেটাই সবার আগে কিন্তু সেটাকে আপনাকে মনে করতে হবে। তো আর্জেন্টিনা দলের মধ্যে এই জিনিসটা অন্তত নেই, দে প্লেড ফর এ মেসি, দে প্লেড ফর এ টিম, এবং তারা পুরো যে বন্ডিংটা তাদের মধ্যে যেটা রয়েছে, যে দেখে মনে হচ্ছে যে হোয়াট এ টিম। ইভেন আপনি স্কালোনি পর্যন্ত কিন্তু বলছেন যে তার সৌভাগ্য যে এরকম একটা দল তিনি পেয়েছেন, যে দল আপনার কখনোই চিন্তা করে না যে আমরা হেরে যাব, হারার আগে হার জিনিসটা, এটা কিন্তু আর্জেন্টিনার এই দলের মধ্যে অন্তত আমি পাচ্ছি না। শেষ বাঁশি না বাজা পর্যন্ত বিশ্বাস হারাতে নেই, অন্তত এই লাইনটা আর্জেন্টিনার এই দলের সঙ্গে যাচ্ছে। আমি জানি না সেমিফাইনালে তাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু এটা তাদের জন্য অনেক বড় একটা আবেগের ম্যাচ হবে, অ্যাজ বিকজ প্রতিপক্ষকে ইংল্যান্ড। সো ইংল্যান্ড যখনই প্রতিপক্ষ, তখন আপনার 86-র সেই বিশ্বকাপ, ম্যারাডোনার হ্যান্ড অফ গড, আপনি সেই শতাব্দীর সেরা গোল, ফকল্যান্ড যুদ্ধ, ঐতিহ্য, ইতিহাস, মানে আপনার অনেক ধরনের আবেগ, ইমোশন কিন্তু চলে আসবে।
বাট ওয়েন ইউ আর গোয়িং টু প্লে এ ফুটবল ম্যাচ আপনাকে এই আবেগটা সরাই রেখে বাস্তবতা নিয়েও চিন্তা করতে হবে এবং ওই দিন 90 মিনিটের জন্য একটা প্ল্যান সাজাতে হবে। সো সেটা যত কংক্রিটভাবে আর্জেন্টিনা করতে পারলে তাহলে হয়তো দেখবেন যে তাদের জয়ের সম্ভাবনাটুকু থাকবে। আমরা এবার ইংল্যান্ড নিয়েও কথা বলতে পারি, তারাও তো আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার সেমিফাইনালে। রাইট, এবারের ইংল্যান্ডের সঙ্গে বাদবাকি ইংল্যান্ডের তুলনাটা যদি আমি আনি, আপনি দেখবেন যে বিশ্বকাপ শুরু হওয়ার আগে, শুধু বিশ্বকাপ না, ইউরো অথবা যে কোনো বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ব্রিটিশ গণমাধ্যম কিন্তু সবার আগে যে গুনগান শুরু করতো যে ইটস কামিং হোম, বাসায় চলে আসছে, ট্রফি বোধহয় এবার চলে আসছে। সেই 1966 সাল থেকে আমরা কিন্তু সেই গল্পটা শুনে আসছি। বাট এবার ইংলিশ মিডিয়া কিন্তু সেই ধরনের মানে সুরটাকু নেই, সেই হাইপটুকু নেই। যেটা রয়েছে সেটা হলো যে প্রাগমেটিজম, বাস্তবতাটুকু রয়েছে। এবং আমি মনে করি যে আপনি এই দল ঘোষণা নিয়ে বা দল যখন মানে তৈরি করেছিলেন টুখেল, তখনই কিন্তু আপনি অনেক সমালোচনা হয়েছিল যে ওয়াই জুড বেলিংহাম ইন টিম। আমি আজকে দেখছিলাম যে ইংল্যান্ডের পত্রপত্রিকায় লিখেছে যে জুড বেলিংহামকে দলে না নিয়ে তাকে বাসায় রেখে তারপরে চলে আসা উচিত। কারণটা হলো যে জুড বেলিংহামের সঙ্গে নাকি আপনার বাদবাকিদের সম্পর্ক খুব একটা ভালো না, তিনি খুব একটা দলের খেলোয়াড়দের সঙ্গে মিশেন না এবং দলের মধ্যে এক ধরনের একটা আপনার ফাটল ডিভাইড তৈরি করার জন্য তিনি খুব বড় অস্ত্র। এই কারণে তাকে রেখেই বিশ্বকাপে আসা উচিত, কিন্তু তিনি 6টা গোল করে ফেলেছেন। একজন মিডফিল্ডার বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো যে একজন মিডফিল্ডার 6টা গোল করেছেন একটা বিশ্বকাপে, একটা অ্যাসিস্টও করেছেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ডের এই দলের সঙ্গে আগের দলগুলোর পার্থক্য একটাই, যে তারা বাস্তবতাটা বুঝেছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু যাচ্ছে এবং এই পুরো পরিবর্তনটা করে দিয়েছেন দলের কোচ। এই দলের কোচ মানে পুরো দলের মধ্যে এক ধরনের একটা ইগনিশন যোগ করেছেন, যে উদ্দীপনাটা বা যে উত্তেজনাটা যোগ করেছেন সেটা হলো যে আমাদের আক্রমণ করে জিততে হবে। আমরা ওই যে এর আগে ইংল্যান্ড যেটা খেলতো সাউথগেটের ফুটবল, যেটা খুব সাউথগেটের ফুটবল, যেটা ওটাকে আমি মনে করি যে ওটা পুতু টাইপের ফুটবল। এই ফুটবল দিয়ে আপনি হয়তো একটা ম্যাচ জিততে পারেন, 2টা ম্যাচ ড্র করতে পারেন, কিন্তু বিশ্বকাপ জিততে পারবেন না। এই কারণে তিনি গত বিশ্বকাপে আপনি সেমিফাইনালে উঠেছিলেন, কিন্তু যেভাবে খুঁড়িয়ে গিয়েছিলেন সেটাকে আপনার বিশ্বকাপ জেতার মতো একটা দল বলা চলে না। কিন্তু এবারের ইংল্যান্ডের মধ্যে এই টেন্ডেন্সিটা কিন্তু রয়েছে এবং সেটা টমাস টুকেল পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। পুরো দলটাকে একটা মানে অ্যাটাকিং একটা ভাইব দিয়েছেন আপনি যখনই। এবং এই ভাইবটা শুরু হয়েছে কোত্থেকে? প্রথম ম্যাচ থেকেই ক্রোয়েশিয়ার সঙ্গে যখন তারা 4-2 গোলে জিতেছে, সেখানে কিন্তু তারা হাফ টাইম পর্যন্ত ম্যাচটা কিন্তু ইভেন ছিল, 2-2 ড্র ছিল। কিন্তু তারপরও টুখেল কিন্তু আপনি যেটা বলেছেন যে হাফ টাইমের সময়, যে আমরা কিন্তু অ্যাটাকিং ফ্লেয়ার নিয়ে খেলবো, আমরা এই ম্যাচটা ড্র করতে চাই না, আমরা জিততে চাই। হারি আমরা, কিন্তু আমরা ম্যাচটা অ্যাটাকিং ফ্লেয়ারে খেলে যদি হেরে যাই, আমি মোটেও কিন্তু আমি মন খারাপ করব না। কিন্তু আমরা যদি সেই ওই ডাবল লেয়ার ডিফেন্সে গিয়ে, পুরোপুরি লো ব্লক ডিফেন্সে গিয়ে ম্যাচটা যদি ড্র করে একটা পয়েন্ট পাই, আমি সেই ফুটবল পছন্দ করি না। আমি চাই পুরোপুরি, যেহেতু জেতার ক্ষমতা আমাদের রয়েছে, সেই ক্ষমতাটুকু আমি সর্বোচ্চ প্রয়োগ করব 90 মিনিট পর্যন্ত, সেটা প্রয়োগ করে তারপর আমি খেলবো। তো এটা একজন কোচের কাছ থেকে যখন এই ধরনের তাগিদ একটা আপনি পাবেন, তখন দলের বাদবাকি খেলোয়াড় যারা থাকবেন তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা বা উদ্দীপনা তৈরি হয়, যে কোচ যখন বলছেন আমি ট্রাই করি না কেন। এই যে চেষ্টা করার বিষয়টা, এই চেষ্টা করার বিষয়ের কারণেই কিন্তু ইংল্যান্ড আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। নইলে দেখুন, তারা আপনার কঙ্গোর সাথে তারা পিছিয়ে ছিল, তারা আপনার এই মেক্সিকোর সঙ্গে কিন্তু আপনার যে ফুটবল খেলেছে সেখানেও তারা কিন্তু আপনার হারতেই পারতো, এমন অবস্থা হারতেই পারতো। আপনি 10 জন নিয়ে খেলেছে, তারা একটা ম্যাচে 10 জন নিয়ে খেলে তারপর সেই ম্যাচটা জিতে এসেছে, তাও আবার 10 জন নিয়ে খেলার পর একটা গোল করেছে। সো এটার জন্য আপনাকে ওই মুহূর্তে যে প্ল্যানিংটা চেঞ্জ করার যেটা বিষয় ছিল, এবং কোন খেলোয়াড় কোন পজিশনে খেলবেন, এবং আমাদের অ্যাটাক 11 জনের বিরুদ্ধে 10 জনের নিয়েও যে জেতা যায়, সেটা কিন্তু এই টুখেল দেখিয়ে দিয়েছেন। সো ইংল্যান্ড দুর্দান্ত খেলছে, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে তাদের যে গোল করার অস্ত্র যে কটা রয়েছে, তারা খুব ভালো পারফর্ম করছে। আপনি হ্যারি কেন দেখুন, আপনি 2টা ম্যাচে প্রায় মানে ফ্রম নো ওয়্যার দলকে জিতিয়ে দিয়েছেন, গোল পাচ্ছেন, নিয়মিত গোল পাচ্ছেন। স্পেশালি কঙ্গোর ম্যাচটা আমার মনে হয় তার চমৎকার একটা হিরোইক পারফরমেন্সই ছিল, যে 2টো গোল দিয়ে কামব্যাক করেছিল, একটা হেড দিয়ে করেছেন। এবং পরের যেটা আপনি নো লুক শট, আমি ওটাকে বলি, আমরা ক্রিকেটে সাধারণত এরকম ভাবে দেখে থাকি যে আপনি বোলার বল করছেন আর ব্যাটসম্যান আপনি নো লুক শট এভাবে মেরে ছক্কা হয়ে গেছে, এবং ছক্কা যে হচ্ছে বলের দিকে তিনি তাকাচ্ছেনও না। এখানেও কিন্তু তাই, তিনি যখন দেখেছেন যে তার মানে শুটিং রেঞ্জে বলটা রয়েছে, তখন তিনি পোস্টের দিকে তাকাননি, পোস্টের দিকে না তাকিয়ে তিনি কিন্তু একটা ছক তৈরি করে নিয়েছিলেন এবং সেইভাবে কিন্তু শটটা নিয়েছিলেন। এবং এর কারণে আমার কাছে মনে হচ্ছে যে গোলকিপারও সেটার জন্য প্রস্তুত ছিলেন না, দেখে গোলটা হয়েছে। দুর্দান্ত একটা গোল, এবং একটা ম্যাচে না 2টো ম্যাচে এরকম ভাবে তিনি একেবারে এক হাতে ম্যাচ জিতিয়েছেন। তো দলের ক্যাপ্টেন যখন এরকম ভাবে ম্যাচ জেতানোর জন্য একটা দক্ষতা দেখাবেন, পেছন থেকে কোচ যিনি রয়েছেন তিনি বলছেন যে আমরা অ্যাটাকিং ফ্লেয়ারে খেলবো, আমরা কখনোই ডিফেন্সিভ মুডে যাব না, তখন দলের বাদবাকিদের মধ্যে আপনার এক বাড়তি একটা, যেটা বললাম যে বাড়তি তাগিদটা তৈরি হয়, সেই তাগিদটুকু অন্তত দেখাচ্ছে ইংল্যান্ড এবারের বিশ্বকাপে। আর
তাদেরকে বারবার কিন্তু কোচ একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন যে তোমরা যে জার্সি পরে খেলো সেই জার্সিতে একটা স্টার রয়েছে, তো এটা কেন এটা ডাবল স্টার হবে না? তোমাদের সবাইকে সেই বিশ্বাসটুকু করতে হবে যে এখানে ডাবল স্টার করার মতো ক্ষমতা বা যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা তোমাদের এই দলের সবার রয়েছে, এবং সেটা শুধুমাত্র একজন দুজনের না, পুরো দলের মধ্যে তিনি সেটা ইনজেক্ট করে দিয়েছেন। এই কারণে আপনি দেখবেন যে ইংল্যান্ড ভুল করছে, কিন্তু সেই ভুলটা তারা ম্যাচের মধ্যেও কাভার আপ করার একটা সুযোগটুকু পাচ্ছে। তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ইংল্যান্ড দলের আপনার বিশ্বকাপ জেতার মতো যে একটা দল, সেই শক্তিটা, সেই আপনার স্পৃহাটা এবং সেই আত্মবিশ্বাসটা দলের মধ্যে আপনি পুরোপুরি ছড়িয়ে দিয়েছেন কোচ, এবং খেলোয়াড়রা সেটা যে কায়দায় তারা খেলছেন সেই কায়দায় খেলে পুরো জিনিসটাকে তারা সেটা কিন্তু আপনার সত্যিকাই সেটা প্রমাণ করার একটা চেষ্টা করছেন। যদিও বাস্তবতাটা হলো যে আর্জেন্টিনা তাদের জন্য সেমিফাইনালে অনেক কঠিন একটা প্রতিপক্ষ হবে। আমি আশা করছি যে এই ম্যাচটা যেন এই বিশ্বকাপের সেরা একটা ম্যাচ হোক, আমি সেই আশা নিয়ে অন্তত বসে আছি। ওয়েল, সেরা ম্যাচ হওয়ার কিন্তু অনেক উপাদান থাকে। ফর এক্সাম্পল, আমরা ইংল্যান্ড এবং আর্জেন্টিনার আগে যে 5 বার মুখোমুখি হয়েছে, আপনি তো ওই 86 ওয়ার্ল্ড কাপের সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা বললেনই, বাট ওভারঅল কিন্তু ইংল্যান্ড 3-2 এগিয়ে আছে আর্জেন্টিনার থেকে যদি হিসাবটা করে, এবং লাস্ট 2002 যখন তারা ফেস করেছিল সেই ম্যাচটাতেও কিন্তু ইংল্যান্ড 1-0 গোলে জিতে যায়। বাট অনেক ড্রামা হতে থাকে, অনেক অফ দ্য ফিল্ড ড্রামা হয়, অনেক রেড কার্ডের ইনসিডেন্ট ঘটে, অনেক ধরনের ডিবেটস হয়। তো ওই ধরনের একটা ম্যাচ কি আপনার কাছে এন্টারটেইনিং মনে হয়, নাকি একটা ক্লিন ফুটবল ম্যাচ আপনি চান? না, আপনি মারামারির ম্যাচ তো কখনই মনে হবে না যে আপনি সেটা ফুটবলের সঙ্গে যায়। হ্যাঁ, আপনি যে ফুটবল বডি কন্ট্যাক্টের খেলা, এখানে নিশ্চয়ই আপনি এটা লুডোর মতো পাবেন না যে আমি একটা চাল দিলাম আর সাথে সাথে আপনি গোল করে ফেলবেন, তা কিন্তু না। এখানে আপনি শারীরিক সংঘর্ষ অবশ্যই হবে, কিন্তু সেটা ফুটবলের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন মেনেই যেন হয়, সেই নিয়মকানুনের বাইরে গিয়ে যেন না হয়, সেটা যেন কুংফু স্টাইলের ফুটবল না হয়ে যায়, এবং সেটা যেন আপনি মারামারির পর্যায়ে না চলে যায়। তাহলে ফুটবল যে আমাদের যে স্পোর্টিং স্পিরিটের যে শিক্ষাটা দেয় সেটার বাইরে তো আমরা চলে গেলাম। আপনি আপনার এখানে সর্বোচ্চ প্রতিভার সর্বোচ্চটুকু আপনি দেখাবেন, সেটা ফুটবলের এসেন্সটা বজায় রেখে বা ফুটবলের যে নিয়মকানুন রয়েছে সেটা রেখেই, কিন্তু সেই নিয়মের বাইরে গিয়ে না। আপনি নিয়মের বাইরে গিয়ে যদি করেন তখন দেখা গেল যে আপনি কোনোই মেরে কারো যদি আপনি নাক ভেঙে দিলেন, সেটা কিন্তু আপনি কখনোই সেটা ফুটবল হবে না। সো এই ম্যাচটাকে সেই ধরনের একটা মানে আমি বলবো যে দুর্ঘটনা কবলিত একটা ম্যাচ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ দুটো দলই জানে যে এই ম্যাচ জিতলে বিশ্বকাপ ট্রফি জেতা থেকে আমাদের একটা ম্যাচ বাকি থাকবে। সো এই ম্যাচটা সে উত্তেজনা অবশ্যই থাকবে, এবং সেটা নিরসন করার দায়িত্ব কিন্তু আপনার রেফারির। এই রেফারি প্রসঙ্গেও কিন্তু আমরা আসলে একটু ডিটেলে যেতে পারি, কারণ ইংল্যান্ডের অনেকে আবার বলছেন যে এই বিশ্বকাপের সেমিফাইনালটা শুধু আর্জেন্টিনার সাথে জিততে হবে না, মানে তাদের পক্ষেও নাকি কিছু কিছু সময়ে ফেভার চলে আসছে, রেফারিদের কাছ থেকে হোক, ভিআর এর কাছ থেকে হোক, সেটার বিরুদ্ধেও নাকি তাদেরকে লড়াই করতে হবে। তো এইটার সাথে আপনি আসলে কতটুকু একমত যে আর্জেন্টিনা কি আসলেও মানে ফেভার পেয়েছে, এটা আপনার মনে হয়? তার আগে আমি জানিয়ে রাখি, আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার না। আমি কিন্তু কোনো দলকে তেমনভাবে সাপোর্ট করি না। আমি যেটা সাপোর্ট করি সেটা হলো যে গুড ফুটবল, বিউটিফুল ফুটবল, উপভোগ্য ফুটবল। কারণ রাত জেগে যখন আমি খেলাটা দেখি, আমি কোনো একটা দলকে যদি সাপোর্ট করি, সেই দলটা যখন হেরে যাবে বা সেই দলটা যদি ভালো না খেলে, তাহলে কিন্তু আমি খেলাটা উপভোগ করতে পারবো না। সো মাঠে যারা খেলছেন তারা যেরকমভাবে উপভোগ করেন, টেলিভিশনে দেখবো আমি, বা আমি গ্যালারিতে বসে দেখবো, সাংবাদিক হিসেবে যখন দেখবো, তখন সেই জিনিসটা যদি আমি উপভোগের মন্ত্রে এটা নিজের মধ্যে না নিতে পারি, তাহলে আমার লেখার স্টাইলটাও আসবে না, আমার মধ্যে ভাষাটাও ঠিকমতো আসবে না। এবং আমি মনে করি যে তখন সেখানে একজন রিপোর্টারের এই কারণে কখনোই কিন্তু সাপোর্টার হওয়া উচিত না, যত বায়াসনেস চলে আসবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করছেন ততক্ষণ পর্যন্ত অন্তত না। তো সেই দিক থেকে আমি বলবো যে এখন পর্যন্ত হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আর্জেন্টিনার পক্ষে রেফারি বাঁশি বাজিয়েছেন কিনা, আমি তো মনে করি না। কারণ যত ঘটনা ঘটেছে বা যত যা হয়েছে, সেটা কিন্তু আপনি ভিআরের যে নতুন নিয়ম রয়েছে সেই নিয়মটা মেনেই কিন্তু হয়েছে। আপনি কতজন লোক আপনি জানতেন বলেন আপনি যে কোনো একটা গোল হলে সেই বিল্ড আপে আপনার ফাউল হয়েছে কিনা সেটা আগে কাউন্ট করতে হবে বা সেটা আগে খুঁজতে হবে, এটা কিন্তু অনেক লোকজন জানতেন না। তারা হয়তো মনে করছেন যে 90 সেকেন্ড আগে একটা ঘটনা ঘটেছে বা ফাউল হয়েছে, এবং তারপরে আপনার 10টা পাস এসেছে 100 গজ 90 গজ দূরে আপনার হয়েছে, ফাউলটা হয়েছে সেই প্রতিপক্ষের গোল পোস্টের সামনে, আর গোল তো হয়েছে এই পোস্টে এসে। তো এত লম্বা সময় এত দূরে আসার পরও পেছনের ফাউলটা কেন কাউন্ট করা হচ্ছে? কিন্তু এটা অনেকে জানেন না যে আপনি আক্রমণ বিল্ড আপ যেখান থেকে শুরুটা হয়, সেখানে যদি ফাউল হয় তাহলে সেই গোলটা হলেও সেই গোলটা কিন্তু বাতিল হয়। সো এই নিয়মটা আর্জেন্টিনার পক্ষে গিয়েছে বলেই কিন্তু অনেকে মনে করছেন যে আর্জেন্টিনার পক্ষে তারা বাঁশিটা বাজাচ্ছেন।
আমার কাছে সেটা কখনোই মনে হচ্ছে না। আপনি দেখবেন যে এই ফুটবলের যে নিয়ম রয়েছে সেই নিয়মটা মেনেই কিন্তু রেফারি বাঁশি বাজাচ্ছেন বলেই সেটা হয়তো আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে অনেকে মনে করছেন, কিন্তু বিষয়টা হলো কি পারভেজ, আপনি সবসময় মাথায় রাখবেন যে যখনই কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে তখন সেটা রাইট ফেয়ার মনে হবে, আর যখন সেটা পক্ষে যাবে না তখন মনে হবে যে না এ বোধহয় চুরি করতেছে। আর ভাই আর্জেন্টিনার এত অর্থনৈতিক অবস্থা এত ভালো না যে তারা টাকা দিয়ে ফিফাকে টাকা দিবে বা ফিফা ধরেন আপনি তাদেরকে সহায়তা দিবে, সেরকম কোনো কিছুই কিন্তু হচ্ছে না। তো সেরকম যদি হতো তাহলে তো পৃথিবীর সবচেয়ে ধনী দেশই কিন্তু আপনি বিশ্বকাপে ফুটবলে খেলতো এবং তারাও কিন্তু আপনার ইজিলি টাকা কামাইতে পারতো বা আপনি ট্রফিটা জিততে পারতো। সো এই জিনিসটা না গিয়ে আমি মনে করি যে ফুটবলের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনটা আগে একটু ভালো মতো জেনে নিলে তাহলে দেখবেন যে আপনি রেফারির বিরুদ্ধে সেরকমভাবে সরাসরি কোনো আপনি অভিযোগ করার বিষয়টা আপনার মধ্যে আসবে না, এবং তখন আপনি মনে করবেন যে ইয়েস এটা ঘটেছে ফুটবলের আইনটা মেনে, এবং তখন দেখবেন যে আপনি যে খেলা যে দেখছেন আপনার দল হারলেও আপনার কষ্ট লাগবে কিন্তু খেলাটা আপনি উপভোগ করতে পারবেন। সো এই উপভোগটা সবার আগে করাটা প্রয়োজন। আর এটা যে শুধুমাত্র এই রেফারি যে পক্ষপাত আচরণ করছেন কিনা এটা যে শুধুমাত্র বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এসেছে তা কিন্তু না। অভিযোগটা শুনতে হয়েছে কিন্তু আপনার আলভারেজকে প্রেস কনফারেন্সে, অভিযোগটা শুনতে হয়েছে আপনার স্কালোনিকে প্রেস কনফারেন্সে, এবং তারাও কিন্তু সেটার লজিক্যাল জবাবটুকু দিয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে না যে আপনি কোনো একটা সুনির্দিষ্ট দলকে ফেভার দিচ্ছেন রেফারিরা, অথবা ফিফা খুব একটা ফেভারিট দিচ্ছে। হ্যাঁ, ফিফার বিরুদ্ধে আপনি অভিযোগ আনতে পারেন বা আপনি ফিফার বিরুদ্ধে কোনো সমালোচনা করতে পারেন তাদের কিছু কার্যকলাপ নিয়ে। কার্যকলাপটা কি? আপনি লাল কার্ড বলগনা যে লাল কার্ডটা পেয়েছিলেন তারপরে তার যে প্রত্যাহার করা হয়েছে ওটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল, এটা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল আমি মনে করি। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে লাল কার্ড কোনো একজন খেলোয়াড় পেলে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না এমন কিন্তু বা খেলতে পারবেন এমন নজির কিন্তু এর আগে রয়েছে। সেটা বিষয়টা হলো যে লাল কার্ড পাওয়ার পর রেফারি সেটা দেখেন যে তার ফাউলের মাত্রাটা কতখানি ছিল, তিনি সহিংস কোনো আচরণ করেছেন কিনা, এবং তারপরে রেফারি একটা রিপোর্ট দেন, সেই রিপোর্টের উপর বেস করে কিন্তু তাকে পরের ম্যাচে তিনি সাসপেন্ডেড হবেন নাকি এটা আপনার পিছিয়ে দেওয়া হবে, এই শাস্তিটা তার পিছিয়ে দেওয়া হবে 1 বছর বা 6 মাস, সেটাও কিন্তু সেখানে রেফারিরাই সেটা ঠিক করে থাকেন সেটা। এবং সেটা বলগনার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, এবং এটা আরো বেশি আপনার হাইলাইটেড হয়েছে একটাই কারণে, সেটা হলো যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বারবার ফোন করে বলেছেন যে তিনি নিজেই বলেছেন, আমার কাছে মনে হয়নি এটা ফাউল হয়েছে। এটা আমি মনে করি যে এটাই পুরোপুরি সমালোচনার সবচেয়ে বেশি তৈরি হওয়ার ক্ষেত্রটা তিনি করে দিয়েছেন। তিনি হয়তো একটা পাওয়ার দেখাতে গিয়েছিলেন, ঠিক যেরকম ভাবে পাওয়ার তিনি যে পৃথিবীর অন্য দেশের ক্ষেত্রে দেখান, ঠিক একই রকম ভাবে ফুটবলে মনে করেছেন যে আমি ফোন করে দিলাম এই কারণে আমার দলের ক্যাপ্টেন খেলবে না, এটা তো হতে পারে না। তিনি সবচেয়ে ভুল যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যে ম্যাচে একজন খেলোয়াড় খেলেনি সেই ম্যাচের না খেলার শাস্তিটা সে কেন পাবে? আপনি বলেন, আপনি এই নিয়ম তো আপনি কোনো কিছুর সঙ্গে আর করতে পারবেন না। সো তিনি আসলে ফুটবলের নিয়মটা জানতেন না বলেই হয়তো এই ধরনের কথা বলেছেন, এবং তার কারণেই আমি মনে করি যে ফিফা আরো বেশি অপদস্থ হয়েছে। আরেকটা অপদস্থ হয়েছে সেটা হলো যে আপনি ইরানের সাথে তারা যে বৈষম্যমূলক আচরণ করেছে সেটা আপনি কোনোদিনই কোনো একটা দলকে ফুটবল খেলতে ডাকতে গিয়ে বা ফুটবলের নিমন্ত্রণ জানাতে গিয়ে এই ধরনের করতে পারেন না। সবাইকে একই রকম ট্রিটমেন্ট দেওয়া হয়নি, মানে কোনো মতেই দেওয়া হয়নি। তারা প্র্যাকটিস করছে আপনার, তাদেরকে রাখা হয়েছে মেক্সিকোতে এবং তাদের ম্যাচ হলো গিয়ে আমেরিকার মাটিতে। তো এত দূর যদি হতো তাহলে এটা ফিফা চেঞ্জ করে দিলেই পারতো, কিন্তু সেটাও তারা চেঞ্জ করেনি। তো তারপরেও আমি মনে করি যে ইরান যেটা খেলেছে খুব ভালো ফুটবল খেলেছে, বীরত্বের সাথে খেলেছে। তারা হয়তো বিশ্বকাপের সামনে বাড়তে পারেনি, প্রথম রাউন্ড থেকে আউট হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তারা দে ওন দ্য হার্ট, এবং তারা দেখিয়েছে যে ফুটবল মাঠে খেলেও কিন্তু অনেক কিছুর প্রতিবাদ জানানো যায় বয়কট না করে। সো তারা সে ক্ষেত্রে আমি মনে করি যে সফল হয়েছে। আর রেফারির এই যে সিদ্ধান্ত বা ফিফার যে আপনার সমালোচনা হচ্ছে তার সমালোচনা হওয়ার জন্য একমাত্র আমি মনে করি দায়ী যে ফিফার কিছু দুর্বল সাংগঠনিক সিদ্ধান্ত, এবং তাদেরকে আরো বেশি জটিলতা ফেলে দিয়েছেন আপনার ডোনাল্ড ট্রাম্পের সেই যে আমি বলে দিয়েছিলাম, ফোন করে আমি বলে দিয়েছিলাম দেখে তার শাস্তিটা প্রত্যাহার করা হয়েছে। এই কারণে একটু জানিয়ে রাখি, এই প্রসঙ্গটা শেষ করছি জাস্ট একটা উদাহরণ দিয়ে। এই বিশ্বকাপে খেলতে আসার আগে রোনালদোর কিন্তু একটা লাল কার্ড ছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর। তিনি বাছাই পর্বের ম্যাচে লাল কার্ড একটা লাল কার্ড তিনি ক্যারি করেছিলেন। দ্যাট মিন্স পরের ম্যাচে তিনি কিন্তু নিষিদ্ধ হতেই পারেন, কিন্তু পরের ম্যাচটি তার বিশ্বকাপের ম্যাচ। এই কারণে রেফারি বা আপনি ফিফা যে তার আগের ম্যাচের যে লাল কার্ড তিনি পেয়েছিলেন সেটা শাস্তি বিবেচনা করে দেখেছে যে সেটা অফেন্সটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এই কারণে এই শাস্তিটা তিনি হয়তো পাবেন, কিন্তু সেই শাস্তিটা তার পিছিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ডেড শাস্তি যেটাকে বলে। তো সেটাও তার কিন্তু 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ওই 1 বছর পরে হয়তো কোনো একটা ম্যাচ খেললে সেই ম্যাচে তিনি খেলতে পারবেন না। সো ইনসিডেন্ট রয়েছে এটা, কিন্তু বলগনার ক্ষেত্রে যেটা হয়েছে যে বলগনার ক্ষেত্রে এটা কিন্তু আপনি কোনো তেমন প্রবলেম হতো না, প্রবলেমটা করে দিয়েছিলেন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প।
ওয়েল বেশ কিছু কন্ট্রোভার্সি তো চলছেই, তবে এরই মধ্যে আসলে যাদের কাছ থেকে আমরা বিউটিফুল ফুটবল এক্সপেক্ট করি, এই দুটো দল কিন্তু মুখোমুখি হচ্ছে আরও একটা সেমিফাইনাল, এবং সেই ম্যাচটাই আজ রাতে। ফ্রান্স এবং স্পেন, তাদের ওভারঅল যে জার্নি, যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন যে আপনার জার্নি একটু কেমন লেগেছে। এবং ফ্রান্সকে বলা হচ্ছে যে তাদের চেয়ে সেরা আসলে অ্যাটাক এই পুরো ওয়ার্ল্ড কাপেই কারণেই, আবার স্পেনেরও বলা হচ্ছে যে তাদের চেয়ে সেরা মিডফিল্ড ডিফেন্স আর কারণেই, এবং পরিসংখ্যানই সেটার প্রমাণ দেয়। সো এই ম্যাচটা আসলে কতটুকু ক্লোজ হতে পারে, বা এখান থেকে কে বেরিয়ে আসতে পারে ফাইনালে যাওয়ার পথে, সেটা যদি একটু সংক্ষেপে জানাতেন। ধন্যবাদ পারভেজ। তার আগে বলি যে এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি একটা প্রেডিকশন করেছিলাম। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হতে পারে। আমি দুটো দলের নাম বলেছিলাম, সেই দুটো দলের মধ্যে একটা দল অবশ্যই এবার ফ্রান্স বিশ্বকাপে খেলছে। আমি বলেছিলাম আইদার স্পেন অর ফ্রান্স, এই দুটো দলের কেউ একটা চ্যাম্পিয়ন হতে পারে, কারণ তারা যেভাবে একটা বিশ্বকাপের জন্য যে দল করার কথা এবং যেভাবে আপনার পজিশনগত স্ট্রেংথ বাড়ানোর কথা, সেটা কিন্তু এই দু দলের মধ্যে রয়েছে, এবং সেটা সবচেয়ে বেশি রয়েছে আপনার স্পেনের তুলনায় ফ্রান্সের। আপনি যদি সার্বিকভাবে যদি সেরকমভাবে দেখেন, মানে অ্যাটাকিং ফ্লেয়ারটা ফ্রান্সের একটু বেশি। আর যদি এই দু দলের আলোচনায় আসি, তাহলে আমি মনে করি যে আপনি দলগতভাবে আপনার স্পেন এগিয়ে ফ্রান্সের তুলনায়। কেন? আমি সেই ব্যাখ্যাটা যাচ্ছি। আপনি দেখবেন যে স্পেনের যতগুলো খেলোয়াড় রয়েছেন, আপনি কুবার্সি থেকে শুরু করে একেবারে পুরো আপনার ইয়ামাল পর্যন্ত যতজন খেলোয়াড় রয়েছেন এখানে, আপনার ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং জোনে খুবই আপনার ব্যালেন্সড, খুবই ব্যালেন্স। আপনি তিনটা দলই কিন্তু তিনটা পজিশনে কিন্তু তারা খুবই শক্তিশালী দল গড়েছে, যারা যে তাদের জন্য যে কাজটুকু করার সেই কাজটুকু তারা করেই থাকে। যেমন ধরেন আপনার ডিফেন্সটা তাদের দুর্দান্ত, মাত্র একটা গোল খেয়েছে এখন পর্যন্ত টুর্নামেন্টে, একটা মাত্র গোল খেয়েছে তারা। মোস্ট প্রবাবলি তারা বেলজিয়ামের সাথে 650 মিনিট তারা গোলই খায়নি। তার মানেটা কি? যে তাদের যখনই একটা দলের মানে একটা পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত একটা গোল তারা খেয়েছে, তাও 650 মিনিট পরে, তার মানেটা কি? তাদের ডিফেন্সটা মানে নির্দ্বিধায় দুর্ভেদ্য বলাই যেতে পারে। আর মিডফিল্ড তাদের এক্সেলেন্ট, কারণটা হলো যে তাদের মিডফিল্ডে যারা রয়েছেন, এই নামগুলো যদি আমি বলতে শুরু করি তাহলে দেখবেন যে আর কোনো মিডফিল্ডারদের নাম বলার প্রয়োজন হবে না এখানে। তারা এত মানে ক্লাসিক্যাল ফুটবল খেলেন এবং এত ছন্দময় ফুটবল খেলে যে আপনার অ্যাটাকিং জোনে যারা থাকেন তাদের কাজটুকু সহজ হয়ে যায়। সো সব কিছু মিলে স্পেন একটা বিশ্বকাপ জেতার মতো যেরকমভাবে একটা টোটাল প্যাকেজ হওয়ার কথা টিমের, সেই প্যাকেজটুকু রয়েছে। মানে দলগত স্ট্রেংথ তাদের খুব ভালো রয়েছে, এবং তারা দেখবেন যে তারা তাদের যে স্টাইলের খেলা, সেই স্টাইলের খেলার সঙ্গে কিন্তু তারা রয়েছে। তারা 25-30টা পাস একসঙ্গে খেলে, বল পজিশন ম্যাক্সিমাম সময় নিজের কাছে রাখে, এবং ছোট ছোট পাসে এবং নিজেদের কাছে বল রাখার এটি করে, এবং প্রচুর পাসিং ফুটবল তারা খেলে। সমস্যা এক জায়গায়, এই পাসিং ফুটবলটাই তাদেরকে আমি মনে করি যে তাদের সমস্যাটা আমি দেখছি। আমি কিন্তু কোন বড় কোনো কোচ না, বাট আমার কাছে মনে হয়েছে যে এই পাসিং ফুটবলটাই তাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। কারণটা হলো যে তারা দেখবেন যে আপনি ছোট ডি বক্সের মধ্যে গিয়েও পাসিং ফুটবল খেলে, মানে একটু ফ্যান্সি পাসিং যাকে বলে। সো আপনি বিশ্বকাপ জিততে এসেছেন, এখানে আপনি ফ্যান্সিগিরি দেখায় লাভ নেই। আপনাকে যেটা করতে হবে, আপনি গোল করতে হবে। সেই গোলটা যদি আপনার 25 গজ দূর থেকেও হয় আমি মেনে নিব, কিন্তু আপনি যখন ছোট ডিবক্সের দাগের উপর থেকে গোল করতে পারবেন না সেই ফ্যান্সি পাসিং করতে গিয়ে, তখন দেখবেন যে এবং গোল মিস করবেন, তখন দেখবেন যে আপনি দল কিন্তু বড় সমস্যা পড়বে। এটা তো একটা ইনএফিশিয়েন্সির লক্ষণ, অবশ্যই ইনএফিশিয়েন্সির লক্ষণ। এই কারণে আপনি স্পেন সম্পর্কে আমার একটা জাস্ট ট্যাগলাইন আমি একটাই দিতে পারি, সেটা হলো যে দে ক্রিয়েট মেনি চান্সেস ফর গোল বাট মেনি মিসেস অলসো। তারা অনেক বেশি গোলের সুযোগ তৈরি করে এবং অনেক বেশি গোল মিস করে। এখন আপনি হিসাবটুকু মিলিয়ে নেন যে এই কারণে তাদের কিন্তু ভুগতে হতে পারে এটার জন্য। আবার ফিরি ফ্রান্সের দিকে, আপনি ফ্রান্স দেখবেন যে আপনি স্পেন যেরকম ভাবে আপনার 8টা-10টা পাসিং দিয়ে তারপর গোল করে, ইভেন আপনি 20 পাসের গোলও তাদের কিন্তু হয়ে থাকে, আমরা দেখেছি। মিডফিল্ড থেকে শুরু হয়, সেটা গিয়ে আপনার শেষ হয় ডিবক্স, ছোট ডিবক্সের মধ্যে। ফ্রান্স আবার সেই জিনিসটা নেই। ফ্রান্সের মধ্যে দেখবেন যে 1 পাসে তারা কিন্তু গোল করে ফেলে। মিডফিল্ড থেকে একটা পাস আসছে, সেই পাস ধরে একজনই টান দিয়েছেন এবং সেখান থেকে তিনি কিন্তু গোল করে দিয়েছেন। জাস্ট লুক অ্যাট আপনি দেম্বেলে, লাস্ট ম্যাচে তিনি যেভাবে গোলটা করেছেন, একাই যেভাবে নিয়ে করেছেন। আপনি এমবাপ্পে, একটা ক্রস থেকে তিনি বল পাচ্ছেন, সেটা নিয়ে একটু কাটব্যাক করে ভিতরে ঢুকছেন এবং জাস্ট একটা মুভ করে কিন্তু তিনি গোল করে দিচ্ছেন। সো তারা গোল করার জন্য খুব বেশি পাসিং এর তাদের প্রয়োজন হয় না, এবং ইন্ডিভিজুয়াল স্কিল তাদের অনেক বেশি রয়েছে, বিশেষ করে আপনার অ্যাটাকিং জোনে। আপনি অন্য জোনগুলো আমি বলবো না, অ্যাটাকিং জোনে তাদের ইন্ডিভিজুয়াল স্কিল অনেক রয়েছে, যেমন এমবাপ্পে, বারকোলা, ডিজে, আপনি তারপরে ডেম্বেলে, ওলিসে নিজেই রয়েছেন। সো
আর এখন পর্যন্ত কিন্তু দুজন স্ট্রাইকার তাদের আপনার ডাগ আউটে বসে রয়েছেন, যাদেরকে আপনি ইউজই করেননি খুব সম্ভবত। মাটেটা আছেন, চেরকি আছেন, সেভাবে কিন্তু খেলেন। তাদেরকে ওরকম ভাবে খেলানো হয়নি। তাদেরকে হয়তো খেলানো হবে যখন দেখবে যে স্পেন ফ্রান্স গোল পাচ্ছে না, তখন হয়তো তাদেরকে নামানো হতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে না যে তারা, যেহেতু এখন পর্যন্ত এই 6টা ম্যাচে তাদেরকে সেরকম ভাবে ইউজ করা হয়নি। ইউজ করেছেন হয়তো সামান্য সময়ের জন্য, কিন্তু তেমন ভাবে ইউজ করা হয়নি, কারণ যাদের উপর তিনি আস্থাটুকু রেখেছেন তারাই সেই কাজটুকু করে দিচ্ছেন। ফ্রান্সের আপনার ইন্ডিভিজুয়াল স্কিলফুল প্লেয়ার অনেকে রয়েছে, কিন্তু দলগত হিসাবে যদি আপনি মনে করেন 1 থেকে 11 জনের কে আপনি পয়েন্টার এগিয়ে রাখবেন, তাহলে আমি এখানে স্পেনকে কিছুটা এগিয়ে রাখবো। আর ফ্রান্সের যে জিনিসটা হলো যে ফ্রান্স, যেটা বললাম যে আপনি 1 পাসে তারা গোল করতে পারে, 2 পাসে তারা গোল করতে পারে, দে ডোন্ট নিড ফ্যান্সি পাসিং, এবং তারা অনেক কম সুযোগ তৈরি করে এবং অনেক বেশি গোল করে, এবং কম সুযোগের মধ্যে সেই সুযোগটা তারা কাজে লাগায়। ফ্রান্স দেখবেন যে আপনি অনেক বেশি সুযোগ মিস করেছে তা কিন্তু না, যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারে। এবং বড় ম্যাচে দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট। আপনি একটা সুযোগ পেলে, একটা সুযোগে যদি আপনি গোল করতে পারেন, আপনি 1 গোলে জিতবেন। আর আপনি 5টা সুযোগ পেলেন, একটাও কাজে লাগাতে পারলেন না, ইউ লুজ দ্য গেম। সো এই জায়গাটায় আমি মনে করি যে স্পেনকে যদি জিততে হয়, ফ্রান্সকে যদি বিট করতে হয়, তাহলে তাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর এবারের বিশ্বকাপে আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সকে আটকাবে কে। আমি একটা নিজে স্টোরি লিখেছিলাম যে ফ্রান্সকে আটকাবে কে বা ফ্রান্সকে রুখবে কে। এই ফ্রান্সকে রুখবে কে, আমার কাছে মনে হচ্ছে যে এই ফ্রান্সকে রোখার জন্য একমাত্র দল হতে পারে স্পেন, এবং সেটা যদি না পারে তাহলে আর করার কিছু নেই। এই কারণে আমি আরেক জায়গায় একটু আমি এখনই প্রেডিকশন করে দিয়েছিলাম যে এই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের যে দল জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। বুঝতে পারছি সেই বিষয়টা, ইঙ্গিতটা এদিকে আসছিল যে আসলে এই ম্যাচের উইনার তারাই হয়তো চ্যাম্পিয়ন হবে। আপনি যদি একেবারে প্রেডিকশনটাই দেন যে এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে, নাকি এক্সট্রা টাইমে যাবে ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা? কম্পিটিটিভ ম্যাচ হবে, কারণটা হলো যে এখানে আপনি আমার কাছে মনে হচ্ছে না যে আপনার অনেক বড় মার্জিনে কেউ জিতে যাবে। 4-2 বা 5-3 সেরকম ভাবে হতে পারে, বা আপনি খুব বেশি অ্যাটাকিং প্লেয়ার হলো সেটা সম্ভাবনা রয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটায় ফ্রান্সের সম্ভাবনা বেশি জেতার, কারণটা হলো যে তাদের আক্রমণ ভাগে যারা রয়েছেন তাদের শক্তিমত্তা একটু বেশি। সো এখানে আমি খুব সম্ভবত 2-0 দেখতে পাচ্ছি ইন ফেভার অফ ফ্রান্স। আর লামিনি ইয়ামাল যদি তার সেরা খেলাটা খেলেন, এখন পর্যন্ত এই বিশ্বকাপে তিনি খেলেছেন, একটা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, কিন্তু তারপরেও আমরা বার্সেলোনার যে লামিনি ইয়ামালকে চিনি, তার সেই পুরোপুরি সেই মাত্রায় তাকে খেলাটুকু আমরা কিন্তু দেখতে পারিনি। তিনিও খুবই ভালো ইন্ডিভিজুয়াল স্কিলফুল প্লেয়ার, দুর্দান্ত ড্রিবলিং করতে পারেন, এবং দুরূহ কোণ থেকে গোল করার অভিজ্ঞতা তার রয়েছে। এই ম্যাচটা উপভোগ্য হবে, তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি আই উইল পুট মাই মানি অন ফ্রান্স। ওকে, কায়সারের কথা, ফ্রান্স জিততে পারে সেমিফাইনালটা। দেখা যাক কথার সঙ্গে মিলে যায় কিনা আজকে রাতের ম্যাচের পরিস্থিতি। অনেক অনেক ধন্যবাদ কায়সার আপনার সময় দেওয়ার জন্য। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ড্রিবলিং এর আজকের এপিসোডটা শেষ করতে যাচ্ছি, এবং আগামীকাল আবারও দেখা হবে পরবর্তী সেমিফাইনালের প্রিভিউ, এবং এই যে ম্যাচটা হবে ফ্রান্স এবং স্পেন সেই ম্যাচের রিভিউটা নিয়েও। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল।